ফেনীতে ফের মুহুরীর বাঁধ ভেঙে ডুবল ফুলগাজী পরশুরামের নিম্নাঞ্চল। খাগড়াছড়িতে জলমগ্ন সড়ক, বাসাবাড়ি। ভোলায় ট্রলার ডুবে নিখোঁজ ৮। সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। খুলনায় পুলিশ কনস্টেবল সুমন ঘরামি হত্যার ঘটনায় মামলা। দেউলিয়া হতে চাওয়া নওগাঁর সেই ওসমান গনি সরকারি বরাদ্দের চাল সরবরাহ করেননি, কর্মকর্তাকে দিয়েছিলেন অনিয়মের প্রস্তাব। সরকারি যে নির্দেশনা আছে যে মিলার প্রকৃত মিলার সেই চাল পরিশোধ করবে এবং তার অ্যাকাউন্টে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে, কিন্তু উনি আমাদের এই কথা রাখলেন না, বললেন যে না, আমরা অন্য অ্যাকাউন্টে হলে আমরা হয়তো চাল দিতে পারবো। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত আছে। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কিছু এলাকা। তলিয়েছে বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 10,000 পরিবার। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। মুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে পানি বেড়েছে সবকটি নদী, ছড়া ও খালে। পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও মাছের ঘের। দুর্ভোগে শত শত পরিবার। পানি থাকায় দিঘি নালার সাথে লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়া থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয়। প্লাবিত নিচু এলাকার বাসা বাড়ি, রাস্তাঘাটে পানি জমে ব্যাহত যান চলাচল। বাড়ি সব ডুবে গেছে, এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে। আমরা অনেক পানির মধ্যে আছি। পানিতে বাড়তে আছে, মানুষের কি করবে, মানুষের সব কিছু চলে গেছে, সব কিছু নিয়ে গেছে। বাসা বাড়িতে পানি মানে এক গলা উচিত। আর মানে এখানে মনে মুসলিম পাড়া মানে খাওয়ার জন্য মানুষ খুব কষ্ট হয়েছে। প্লাবনের খবর জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। শুরুতেই যুক্ত হচ্ছেন ফেনীর আরিফুর রহমান আরিফ। দুর্গত এলাকায় সবশেষ পরিস্থিতি জানাবেন। বাঁধ সংস্কারে কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? দেবাশিস, আমি এখন এখানকার যে বাসিন্দা রয়েছে তাদের মুখে একটু শোনার চেষ্টা করি। এই যে এখানে রয়েছে শাহিনা আক্তার, তার মেয়ে হচ্ছে সামিয়া আক্তার। সামিয়া আক্তারের হাতে দেখতে পাচ্ছেন যে একটি হাঁস নিয়ে সে ফিরছে, চেষ্টা করছে যে একটি হাঁস আর কিভাবে রক্ষা করবে। এর বাইরে হচ্ছে যে তাদের ঘরে যে অন্যান্য যে সকল গবাদি পশু ছিল সেগুলো কিন্তু যে বানের যে পানি, সে পানির ক্ষিপ্র গতিতে ভেসে নিয়ে যায়। এবং কি এই যে সামিয়ার মুখে আমি শুনেছি যে সামিয়া যেটি বলেছে, ঘর থেকে বেরোবার সময় তার গলা সমান পানি ছিল, সে ঘর থেকে সাঁতরিয়ে বেরিয়েছে এবং ঢুকারও কি অবস্থা। এখানে তার সাথে তার মাও রয়েছে, তারা হচ্ছে যে এখানকার বাসুরা গ্রামের বাসিন্দা। কি অবস্থা আপনাদের বাড়ির ঘরের অবস্থা? না ভাই, আমরা খুব দুঃখিত। আমরা এমন প্রচুর পানিতে ডুবে আছি, বেরোতে পারছি না, ঢুকতেও পারছি না। এক বুক পানি। এখন হাঁস মুরগি নিয়ে বহুত কষ্ট করতেছি। থাকার যে থাকবো ওই জায়গাটাও নাই। খাওয়া দাওয়া অনেক কষ্ট করতেছি, খাওয়া দাওয়া চালটুকুও নাই, কিছু নাই। আমরা খুব কষ্ট করতেছি। ধন্যবাদ দেবাশিস, আপনি শুনেছেন সামিয়াকে দেখেছেন এবং কি তার মা শাহিনার মুখেও যেটি আপনি শুনেছেন। এর বাইরে হচ্ছে যে আমি এখানে দেখেছি অনেক মানুষকে, তারা বাঁচার জন্য, খাওয়ার জন্য এখান থেকে তারা অন্যত্র চলে যাচ্ছে এবং কি এখানকার যে সকল শিশু যারা রয়েছে, যে সকল বৃদ্ধ যারা রয়েছে, তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। এই চিত্র হচ্ছে যে এখানকার ফুলগাজীর, কিন্তু ফুলগাজীর বাইরের চিত্র যদি বলি, পরশুরামেরও একই অবস্থা। এখানকার মানুষ এই মুহূর্তে যে দাবিটি করছে, তারা যে খাবার সংকটে রয়েছে, তারা এই মুহূর্তে খাবার চায়। দেবাশিস, ধন্যবাদ আরিফ যুক্ত হওয়ার জন্য। খাগড়াছড়িতে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, কতটি এলাকা প্লাবিত হয়েছে? দুর্গতরা কোনো সহায়তা পেয়েছে কিনা? দেবাশিস, খাগড়াছড়ি জেলা সদরের
প্রায় যদি বলি তাহলে সবকটি এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। আর প্লাবিত এলাকাগুলোর যদি পরিবারের সংখ্যা বলতে চাই তাহলে সেটি 5,000-এরও বেশি আমরা সেটি ঘুরে ঘুরে দেখেছি এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এছাড়া যদি বলি তাহলে দীঘিনালা উপজেলায়ও প্রায় মেরুং ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে পানিবন্দী এলাকার মানুষগুলো তেমন একটা ভালো নেই, তারা সেই কথাটি আমাদেরকে বলছেন। অর্থাৎ তাদের গতকাল থেকে যেই সব এলাকার পানিবন্দী হওয়া পরিবারগুলো তাদের মধ্যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, খাবারের একটি সংকট রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেকে বাসা বাড়িতে ফিরছেন যদিও বা, কিন্তু তাদের আসলে রান্নাবান্না করে খাওয়ার মতো পরিবেশটুকু তাদের নেই। অর্থাৎ পানির সাথে সাথে যে কাদামাটি ময়লা আবর্জনা ঘরে রাস্তাঘাটে ঢুকেছে সেটি পরিষ্কার করতেই তাদের মূলত দিন চলে যাচ্ছে। অর্থাৎ একদিকে পানির কষ্ট, অন্যদিকে পানির সাথে যে ময়লা আবর্জনা সেটি পরিষ্কার করতে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এছাড়া যদি বলি তাহলে যারা আশ্রয় কেন্দ্র রয়েছে তারাও কিন্তু তেমন একটা ভালো আছেন সেটি তারা কিন্তু বলছেন না। অর্থাৎ তাদের মধ্যে খাবারের সংকট যেটি বলছিলাম সেটি রয়েছে, শুকনো খাবার নেই। সবকিছু মিলিয়ে জেলা প্রশাসন এবং স্থানীয় যে পৌরসভা কাউন্সিলর রয়েছেন, মেয়র রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত দুর্গত এলাকায় মানুষদের খাবারের সংকট এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত তাদের কোনো তাগাদা আমরা দেখতে পাইনি। দেবাশিস, ধন্যবাদ ইউনুস যুক্ত হবার জন্য। ভোলার ঢাল চর সংলগ্ন মেঘনা নদীতে 13 জেলে সহ হয়েছে ট্রলার ডুবি, 5 জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 8 জন। স্থানীয়রা জানান শুক্রবার সকালে শিবচর এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে যান 13 জেলে। রাতে স্রোতের মুখে ট্রলারটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী একটি ট্রলার দুলাল, নাজিম, সুমন, শাহিন ও মনির নামের 5 জেলেকে উদ্ধার করে। তবে এখনও সন্ধান মেলেনি 8 জেলের। এই 13 জেলের সবার বাড়ি চর ফ্যাশনের শুকনা খাল এলাকায়। ছাত্র জনতার উপর গুলির প্রতিবাদে ও অন্যান্য দাবিতে দেশের কয়েকটি জেলায় মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ভদ্রা ও তালাইমারি হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা। অবরোধ করা হয়েছে ঢাকা রাজশাহী মহাসড়ক, এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। শেষ খবর পর্যন্ত রাস্তায় চলছিল না যানবাহন। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার দাবি জানান তারা। নওগাঁ শহরের কাজীর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কাজীর মোড় থেকে মুক্তির মোড় পর্যন্ত সড়ক জুড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নানা প্রতিবাদী স্লোগানও দেওয়া হয়। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দেন তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে লক্ষ্মীপুরে। সকালে উত্তর তেমুহানি এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। সেখানে প্রতিবাদী নানা স্লোগান দেওয়া হয়। সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা, পরে খুলনা রোড মোড় এলাকায় জড়ো হয়েছেন তারা। অবরোধ করা হয়েছে রাস্তা, দিচ্ছেন প্রতিবাদী নানা স্লোগান। রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যোগ দিয়েছেন কিছু অভিভাবক। সকালে বৃষ্টি উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা। রাস্তার এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। স্লোগানে নিজেদের দাবি তুলে ধরা হয়। খুলনায় পুলিশ কনস্টেবল সুমন ঘরামি হত্যার ঘটনায় মামলা হয়েছে। লবণচড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে অজ্ঞাত 1000 জনকে আসামি করা হয়েছে। মরদেহ রাখা হয়েছে সিটি মেডিকেলের মর্গে। আজই ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত সুমন ঘরামির বাড়ি বাগেরহাটের কচুয়ায়। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গতকাল নগরীর গল্লামারি বাজারে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। নিহত হন পুলিশ কনস্টেবল সুমন ঘরামি। এদিকে হবিগঞ্জে নিহত পথচারী মোস্তাকের মরদেহ মর্গে রাখা হয়েছে। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা, ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সকালে বেগমগঞ্জ উপজেলার দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ফেনী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। দোকানঘর এলাকায় পৌঁছালে সড়কের এক পাশে কাজ চলমান থাকায় পার্শ্ববর্তী লেনে ঢুকে পড়ে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 যাত্রী ও সিএনজি চালক। খাদে পড়ে যায় বাসটি, পালিয়ে যায় চালক ও হেলপার। সরকারি বরাদ্দের প্রায় 4500 মেট্রিক টন চাল সরবরাহ করেন দেউলিয়া হতে চাওয়া সেই ওসমান গনি। টাকা সরাতে কর্মকর্তাকে দিয়েছিলেন অনিয়মের প্রস্তাব। কবজা করতে না পারায় সটকে পড়েন। এদিকে তার সম্পদ গোপন করার খবর যমুনা টেলিভিশনের প্রচার হলে নড়ে চড়ে বসে প্রশাসন। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া।
একটি, দুটি, তিনটি নয়, মিলেছে ওসমান গনির 6টি অটো রাইস মিলের সন্ধান। সবগুলোই নওগাঁর মহাদেবপুরে। নিজের নামে 3টি, 2টি স্ত্রীর নামে, আর বড় ভাই রাজ্জাকের সাথে যৌথ মালিকানায় আছে একটি। এসব মিল থেকে চলতি বছরের সরকারি বরাদ্দ ছিল 4,353 মেট্রিক টন চাল, টাকার অঙ্কে প্রায় 20 কোটি টাকার পণ্য। কিন্তু এক মুঠো চাল সরবরাহ করেনি ওসমান গনি, ভঙ্গ করেছেন শর্ত। এতে জেলার সংগ্রহ লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, বিব্রত স্থানীয় মিল মালিক নেতারা। ডিসিপুট মহোদয় নওগাঁতে উনি এই বিষয়টা দেখার কথা, যে উনি চাল দিল না, কিন্তু তার মিল চলতেছে। সরকার এরা পদক্ষেপ নিয়ে মিল তার সিলগালা করা দরকার। এই যখন অবস্থা, তখন কি করছে খাদ্য বিভাগ? জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে জানা গেল আরেক ঘটনা। সরকারি ক্রয়ের মাধ্যমে টাকা সরাতে কর্মকর্তাকে অনিয়মের প্রস্তাব দেওয়ার অভিযোগ মিলল ওসমান গনির বিরুদ্ধে। সরকারি যে নির্দেশনা আছে যে মিলার প্রকৃত মিলার সেই চাল পরিশোধ করবে এবং তার অ্যাকাউন্টে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে, কিন্তু উনি আমাদের এই কথা রাখলেন না, বললেন যে না, আমরা অন্য অ্যাকাউন্টে হলে আমরা হয়তো চাল দিতে পারবো। অনিয়মের প্রস্তাবে কর্মকর্তা রাজি না হওয়ায় চাল সরবরাহ না করেই সটকে পড়েছেন ওসমান গনি। শুধু তাই নয়, 267 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 252 কোটি 24 লাখ টাকার ঋণ পরিশোধ না করে দেউলিয়া আদালতে দায়মুক্তির মামলা করেছেন তিনি। সম্পদ গোপন করে দেউলিয়া হতে চান ওসমান, এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। সরকারি বরাদ্দের চাল পরিশোধ না করার দায়ে ওসমানের মিলগুলোর নিবন্ধন বাতিল সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। বিগত মৌসুমগুলোতে আমরা দেখেছি যে যারা চাল পরিশোধ করেনি তাদের ক্ষেত্রে লাইসেন্স বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। তা আমরা আশা করি খুব শীঘ্রই ওনার মিলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার লাইসেন্স বাতিল সহ আর কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, নীতিমালায় কি আছে এই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা তদন্ত করব। খাদ্য বিভাগের হিসেবে ওসমান গনির 6টি অটো রাইস মিলের পাক্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 10,000 মেট্রিক টন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দর্শক, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাকসুদ কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং বিশ্ববিদ্যালয়ে যেন সহশিক্ষা কার্যক্রমগুলো আরও ভালোভাবে চালু থাকে, সেই জন্য আমরা হলগুলোকে আমরা সংস্কারের আমরা চেষ্টা করছি। যে গণরুম নামে যে কালচার অতীতে ছিল, আমরা আসার পরে সেটি বহুলাংশে আমরা সেটি কমিয়ে নিয়ে আসতে পেরেছি। আর এখন ভবিষ্যতে এই ধরনের কোনো কালচার থাকা বা জোর করে কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে যে ধরনের কার্যক্রমগুলো হলে চালু ছিল অতীতে, সেটি আমি যখন ছাত্র ছিলাম 80-র দশকে, আমরাও সেই ধরনের কর্মকাণ্ডের বা সেই ধরনের অনেক কিছুর আমরা মুখোমুখি হতে হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ দিন লালিত এগুলো যেন না থাকে, সেই জন্য আমরা প্রশাসনে যারা আছি, উই আর ভেরি মাচ কমিটেড। এবং আমি অত্যন্ত খুশি এবং আমি নীল দলের আহ্বায়ককে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি বিষয় দলগতভাবে নিয়ে আসার জন্য, এবং আমাদের অন্য বন্ধুরা যারা আছে তাদের কাছ থেকেও আমরা একই ধরনের, যাতে বৈধ ছাত্ররা থাকতে পারে, যাতে করে মেধাবী ছাত্ররা থাকতে পারে হলগুলোতে, এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ে যেন সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা যায় ভবিষ্যতে, এবং সেখানে যেন কোনো বাধা না আসে। এই ধরনের বিষয় অন্য বন্ধুরা আমরা যারা আছেন তারাও নিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করি। আর বাকি যে দাবিগুলো আছে, যে শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, স্বাধীনভাবে মত প্রকাশ, এই বিষয়গুলোর বিষয়ে ইতিমধ্যে একটি নীতিমালা প্রণয়নের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ডক্টর মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কথা বলছিলেন গণমাধ্যমের সাথে। কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মানিকগঞ্জের দুজনের মধ্যে মাদ্রাসা ছাত্র সায়াদ মাহমুদ সাফারের বাসার নিচে গুলিবিদ্ধ হন, আর রাজমিস্ত্রি তুহিন প্রাণ হারান নারায়ণগঞ্জে কাজ শেষে বাসায় ফেরার পথে। একটা কথা বলে গেছিলাম যে আমি শুয়েছিলাম, তখন আজান দিল, বললো আব্বু উঠবে না। এই কান্না সন্তান হারা এক বাবার, কিছুতেই থামছে না আহাজারি। মানিকগঞ্জের মানিকগঞ্জের সিংগাইরের বাহাদুর খান এক ছেলে আর দুই মেয়েকে নিয়ে
থাকতেন সাভার নিউ মার্কেটের একটি ভাড়া বাসায়। গত 20 জুলাই সংঘর্ষের সময় বাসার নিচে নেমে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা পড়ুয়া সায়েদ মাহমুদ। পরে হাসপাতালে মেলে তার নিথর দেহ। ওইখানে যে আরো কিছু ছেলেরা ছিল যে ওই ধোঁয়া দেখতে গিয়েছিল, ওই ধোঁয়া দেখতে গিয়ে সেরে ওর গুলি লাগে। ছায়াদের স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবার। মা বাবা চেয়েছিলেন কোরআনের হাফেজ বানাতে। এখন তছনছ সব। বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা, কোনো ম্যাচ একটা ম্যাচে ও দেখা বাদ দিত না, প্রত্যেকটা ম্যাচ দেখতো। আর ওর খুব ইচ্ছা ছিল ও ডিফেন্ডার হবে। বাবাকে সারাক্ষণ খুঁজে ফিরছে 3 বছরের আয়াত। 20 জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন রাজমিস্ত্রি তুহিন। 3 দিন হাসপাতালে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা মানিকগঞ্জের পরিবারের সদস্যরা। আমি জানি না কিভাবে আমি একাই সন্তানদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমার সংসার একমাত্র আমার স্বামী ছিল। আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার সাথে না। এখন কি করে খাইবো, কখনো যাইবো, সেটাই তো ও দিশা পাই না, আমরাও দিশা পাই না। স্বজনহারা এসব মানুষ জানে না কষ্টের এই কথা কাকে জানাবে, কোথায় বা দিবে বিচার। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।